শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ কি আলোচনা করব এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিলোজফি বা দর্শন বা লজিকের ডেসক্রিপটিভ কোশ্চেন বা লং কোশ্চেনের বা লজিকের কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে যে পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব তার নাম্বার হলো AC 225 থেকে 227। প্রশ্ন 3 এ উদাহরণ সহ বাক্য ও বচনের পার্থক্য লেখো। পয়েন্ট 1, বচন সত্য বা মিথ্যা হয়, কিন্তু সব বাক্য সত্য বা মিথ্যা হয় না। যেমন প্রশ্নবোধক বাক্য সত্য বা মিথ্যা নয়। পার্থক্য 2, বচনের 4টি অংশ থাকে, যথা পরিমাণক, সংযোজক, উদ্দেশ্য এবং বিধেয়, কিন্তু বাক্যের 4টি অংশ নাও থাকতে পারে। 3 নম্বর, বচনের হওয়া ক্রিয়াপদটি সর্বদাই বর্তমান কালের হয়, কিন্তু বাক্যের যে কোনো কালের হতে পারে। পার্থক্য 4, সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। সব বচনের মধ্যে বাক্যের ধর্ম থাকে, কিন্তু সব বাক্যের মধ্যে বচনের ধর্ম থাকে না। পার্থক্য 5, বাক্য 5 প্রকার হতে পারে: বিবৃতিমূলক, প্রশ্নবোধক, আদেশসূচক, বিস্ময়সূচক এবং ইচ্ছা প্রকাশক, কিন্তু শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যই বচন হয়। 6 নম্বর, বাক্য একটি শব্দ নিয়ে বা একাধিক শব্দ নিয়ে তৈরি হতে পারে, কিন্তু বচন কমপক্ষে 3টি শব্দ নিয়ে গঠিত হয়। 7 নম্বর, প্রত্যেকটি বচনে গুণ ও পরিমাণ পরিষ্কারভাবে উল্লেখ করতে হয়, কিন্তু বাক্যে উল্লেখ না করলেও চলে। 8 নম্বর, বাক্যের ব্যাপ্তি বচনের থেকে অনেক বেশি, কিন্তু বচনের ব্যাপ্তি বাক্যের থেকে কম। অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে কোন বচনের কোন পদ বাপ্য বা অবাপ্য উল্লেখ করো। 1 নম্বর, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। এর বাচনিক রূপ হবে এ বচন: সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত। বাপ্য উদ্দেশ্যপদ, অবাপ্য বিধেয় পদ। 2 নম্বর, শোষকরা কখনোই সাম্যবাদী নয়। এর বাচনিক রূপ হবে এই বচন: কোনো শোষক নয় সাম্যবাদী। বাপ্য উদ্দেশ্য এবং বিধেয় পদ, অবাপ্য নেই। 3 নম্বর, অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়। এটি ও বচন হবে: কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী। বাপ্য বিধেয় পদ, অবাপ্য উদ্দেশ্য পদ। 4 নম্বর, সাদা হাতি আছে। এটি আই বচন হবে: কোনো কোনো হাতি হয় সাদা। বাপ্য, এখানে কোনো পদ বাপ্য নয়, অবাপ্য উদ্দেশ্য এবং বিধেয় পদ। প্রশ্ন 3 বি, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? উদাহরণ সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। অ্যান্সার: যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের উদ্দেশ্যরূপে এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয় তাকে বিবর্তন বলে। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কারণ বিবর্তনে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি গৃহীত হয়, অর্থাৎ বিবর্তনের সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয়। প্রশ্নের শেষাংশ, বিবর্তনের নিয়ম। 1 নম্বর, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। 2 নম্বর, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। 3 নম্বর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। 4 নম্বর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই হবে। একটি উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করা হলো। কোনো কোনো নেত্রী হয় প্রভাবশালী, অতএব কোনো কোনো নেত্রী নয় অপ্রভাবশালী। ব্যাখ্যা: এখানে আই বচনের বিবর্তন ও করা হয়েছে। বিবর্তনের নিয়ম অনুযায়ী বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়েছে। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে, অর্থাৎ যুক্তিবাক্য সদার্থক হয়, সিদ্ধান্ত নগর্থক হয়েছে। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই আছে, অর্থাৎ যুক্তিবাক্য বিশেষ হয়, সিদ্ধান্ত বিশেষ হয়েছে। অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করুন। 1 নম্বর, শিশুরা ছাড়া আর কেউ সরল নয়।
এর বাচনিক রূপ হবে এ বচন। সকল সরল ব্যক্তি হয় শিশু। আবর্তন আয় বচন। কোনো কোনো শিশু হয় সরল। আবর্তনের বিবর্তন ও বচন। কোনো কোনো শিশু নয় অসরল। 2 নম্বর, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। এর বাচনিক রূপ হবে ই বচন। কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার। আবর্তন ই বচন। কোনো বৃত্তাকার ক্ষেত্র নয় বর্গক্ষেত্র। আবর্তনের বিবর্তন এই বচন। সকল বৃত্তাকার ক্ষেত্র হয় অবর্গক্ষেত্র। 3 নম্বর, যেখানে ধূম সেখানেই বৈজনী। এর যুক্তিবিদ্যা সম্মত রূপ হবে এ বচন। সকল ধূমমান বস্তু হয় বৈজনীমান। আবর্তন আয় বচন। কোনো কোনো বৈজনীমান বস্তু হয় ধূমবান। আবর্তনের বিবর্তন ও বচন। কোনো কোনো বৈজনীমান বস্তু নয় অধূমবান। 4 নম্বর, সব সাধু ধার্মিক নয়। এর বাচনিক রূপ হবে ও বচন। কোনো কোনো সাধু নয় ধার্মিক। ও বচনের আবর্তন সম্ভব নয়। আর যেহেতু আবর্তন সম্ভব নয়, সেই জন্য আবর্তনের বিবর্তন এখানে সম্ভব নয়। প্রশ্ন 3 নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি এবং সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। 1 নম্বর, কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। উক্ত যুক্তিটির যৌক্তিক আকার হবে এইরকম। সিদ্ধান্ত ই বচন। কোনো কবি নয় অমর। অপ্রধান যুক্তিবাক্য এ বচন। সকল কবি হয় মানুষ। প্রধান যুক্তিবাক্য ই বচন। কোনো মানুষ নয় অমর। বৈধতা বিচার। উক্ত যুক্তিটির হেতুপদ এখানে মানুষ প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় পদ হিসাবে থাকায় এটি প্রথম সংস্থানের অন্তর্গত। উক্ত যুক্তিটি বৈধ হয়েছে। এখানে নিরপেক্ষ ন্যায়ের সকল নিয়মকে যথাযথভাবে মেনে সিদ্ধান্ত গঠন করা হয়েছে। যুক্তিতে ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। এটি প্রথম সংস্থানের একটি বৈধ যুক্তি। বৈধ মূর্তির নাম হল ই অর্থাৎ শিলারান। কাজেই আমরা বলতে পারি এর সংস্থান হলো প্রথম, মূর্তি শিলারান। যুক্তিটি বৈধ যুক্তি এবং এখানে কোনো দোষ নেই। 2 নম্বর, সে অবশ্যই ভীরু, কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু। যুক্তিটির তর্কবিদ্যা সম্মত রূপ হবে এরকম। সিদ্ধান্ত সে হয় ভীরু এ বচন। অপ্রধান যুক্তিবাক্য এ বচন। সে হয় অসৎ। প্রধান যুক্তিবাক্য এ বচন। সকল ভীরু ব্যক্তি হয় অসৎ। যুক্তিটির হেতুপদ এখানে অসৎ প্রধান যুক্তিবাক্যে বিধেয় হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় পদ হিসাবে থাকায় এটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত। বৈধতা বিচার। উক্ত যুক্তিটি অবৈধ হয়েছে। এখানে নিরপেক্ষ ন্যায়ের একটি নিয়মকে লঙ্ঘন করেছে। নিয়মটি হল হেতুপদকে হেতুবাক্যে অন্তত একবার বাপ্য হতে হবে, কিন্তু এখানে হেতুপদ অসৎ একবারও বাপ্য হয়নি। সেই জন্য যুক্তিটি অবৈধ এবং এখানে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। কাজেই আমরা বলতে পারি এটির সংস্থান দ্বিতীয়, মূর্তি এ। যুক্তিটি অবৈধ যুক্তি এবং যে দোষ হয়েছে তার নাম অব্যাপ্য হেতুদোষ। প্রশ্ন 3 নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে উল্লেখ করো। 1 নম্বর, দিনের পর রাত্রি আসে, সুতরাং দিন হলো রাত্রির কারণ। অ্যান্সার, এখানে সহকার্যের একটিকে অন্যদের কারণ মনে করার দোষ ঘটেছে। 2 নম্বর, কুকুরেরা মানুষের মতো প্রাণী, সুতরাং কুকুরেরা মানুষের মতো বিচার বুদ্ধি সম্পন্ন। অ্যান্সার, এখানে মন্দ উপমাযুক্তির দোষ ঘটেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।